আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ মহাশয়ের কাছে। মধুসূদনবাবু, ২৬ এসে গেল, অর্থাৎ আপনাদের যে ৫ বছর সময়সীমা সেটাও অতিক্রম একেবারে হওয়ার মুখে। এই যে ৫টা বছর আপনি আরামবাগের বিধায়ক হিসেবে আরামবাগের জন্য কি কি কাজ করেছেন যদি একটু বলেন। এটা নমস্কার। প্রথমেই আপনাকে বলি, বিরোধী বিধায়ক হিসেবে অত্যন্ত প্রতিবন্ধকতার সঙ্গে আমাকে কাজ করতে হয়, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে আমি প্রথম কাজগুলো বিডিও সাহেবের মাধ্যমে পঞ্চায়েত সমিতিকে দিয়েই করাই। কিন্তু আজকে সেই পঞ্চায়েত সমিতি প্রশ্ন করছে বিডিও অফিসের অভ্যন্তরে যে বিধায়ক আপনি কিছু কাজ করেননি। তার মনে রাখা উচিত যে প্লেটগুলো, নেম প্লেটগুলো দেওয়া রয়েছে সেখানে পঞ্চায়েত সমিতির সহযোগিতা বলা রয়েছে। আর একটা দুর্ভাগ্যজনক সত্য যে এই আলুগুলো বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকায় হচ্ছে, জনগণের কাছে এটা যাতে না পৌঁছায় রাতারাতি ওরা ভেঙে দিচ্ছে, নেম প্লেটগুলো ভেঙে দিচ্ছে, দিয়ে দাবি করছে যে এই সমস্ত কাজ আমরা করছি। অতএব এরা এই প্রশ্নটা করবে, মানুষের যে চাহিদা, আমার যদি 3,30,00,000 টাকা ফান্ড হয়, আমার কাছে কাজ পড়ে রয়েছে এই মুহূর্তে 8 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে সবার মন জয় করা যাবে না, সব জায়গায় পৌঁছতে আমি পারিনি, এটা ঠিক। কিন্তু এটা মনে রাখবেন, এই প্রতিবন্ধকতার পর আমি যখন ডিএমকে মিট করলাম, ডিএম এসডিওকে কল করলেন বা যোগাযোগ করসপন্ডেন্স করলেন, এসডিও বিডিওকে করসপন্ডেন্স করলেন, বিডিও সমস্ত পঞ্চায়েতের প্রধানদের নির্দেশ দিলেন যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। কিন্তু তিরোল পঞ্চায়েত বলল আমরা টাকা নেব না। আমরা মানে সরাসরি তারা বলছেন যে আমরা বিধায়কের যে ফান্ড উন্নয়ন তহবিলের টাকা তারা নেবেন না। না, ওরা নেবেন না এই কারণে যে এটা ওদের মনে হয়েছে যে বিজেপির টাকা, ওদের যে পাঠশালাতে ওদের যে শিক্ষা হয়েছে, এটা যে জনগণের করের দেওয়া টাকা, আমার আপনার টাকা, এটা ওদের মাথায় আসেনি। ওদের মনে হয়েছে যে বিজেপির টাকা, তাই কাজ কিছু হয়েছে, কিছু হয়নি। এর আগে কিছু কাজ হয়েছে, এখন হয়নি। আমি এই মুহূর্তে 81টি, আজকের ডেটে দাঁড়িয়ে বলতে পারি 81টা হাইমাস্ট লাইট হয়েছে, 10টা স্ট্রিট লাইট হয়েছে, 4টে সাবমার্সিবল হয়েছে, এবং আরও কিছু কাজ আগামী দিনে হয়ে গেলে। আরামবাগ বিধানসভা জুড়েই এটা হয়েছে? হ্যাঁ, আরামবাগ বিধানসভা জুড়েই হয়েছে। এর আরামবাগ বিধানসভার বাইরে কোনো স্কোপ নেই, যা করতে হবে। হ্যাঁ, সেটাই বলছি যে শুধু আরামবাগ শহর বা এই এলাকা নয়, আরামবাগ বিধানসভার প্রতিটা পঞ্চায়েতেই শুধু তিরুল নিতে চাইনি। তিরুলে কিছু হয়েছে, এর আগে যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন কিছু কাজ করিয়েছিলেন, বর্তমানে যিনি আছেন তিনি এই টাকা নিতে অস্বীকার করছেন। তিনি কাজ করতে চাইছেন না, কাজ করাতে চাইছেন না বিজেপির বিধায়ককে দিয়ে। এবং সেখানেও আপনি দেখবেন যে আমার হাইমাস্ট লাইট হয়েছে, নিজের নেম প্লেটটা ভেঙে দিয়েছে। এই দৃষ্টান্ত এরাই স্থাপন করছে। মানে আপনি বলছেন যে বলতে চাইছি যে আমরা সহযোগিতা, ওই যে বলেছে না, যদি বন্ধু হও বাড়াও হাত, আমি তো হাতটা বাড়িয়ে দিলাম, আপনাকে তো হাতটা বাড়াতে হবে। সহযোগিতা কোন স্তরে করা হয়নি, কোন স্তরে ওরা ডেকেছিলেন? আপনি ধরুন যে বিডিও অফিসে সরকারি অনুষ্ঠান হয়, কোনো বিডিও একদিনও চিঠি দিয়ে ডেকেছিলেন? ফোন হয়, যে সমস্ত দরকার থাকে লিখি, কতগুলো দেখেন না, কতটা উপকার হয়, কতগুলো হয় না, তার কি বাধ্যবাধকতা আছে আমি জানি না। উন্নয়নের প্রশ্নে বিডিও যেখানে বললেন যে এইটা এখানে করে দিতে হবে, আপনার টাকা নেই, আমি বললাম না নেই, ফান্ড নেই, বললো এটা কিন্তু করে দিতে হবে, অন্য জায়গা থেকে করুন। আমি করছি, দক্ষিণ নারায়ণপুরের হাসপাতালের মেডিকেল স্টোর রুম আমি করবো, বিডিও বলেছেন। তো এই সহযোগিতা সবসময় কিন্তু পাওয়া যায় না। পঞ্চায়েত সমিতি সহযোগিতা করছে না কেন? পঞ্চায়েত সমিতি যদি সহযোগিতা করে তাদের তো নাম হয়ে যাবে এলাকায়। যদি ওরা দেখাতে পারেন যে বিজেপির বিধায়ক টাকাটা খরচ করতে পারেননি, সেটাই মনে করছেন ওদের ক্রেডিট। কিন্তু এত দিন যেখানে আজকে আলো বসলো, বলুন ওখানে 70 বছর ধরে আলোটার দরকার ছিল, তো তাহলে 70 বছরের ব্যর্থতা তোমাদের মধ্যেই তো রয়েছে। আমরা তো আর এখানে গভর্ন করছি না। তাহলে স্বাভাবিকভাবে কোনো জায়গায় উন্নয়ন হোক এটা পঞ্চায়েত সমিতিও চাইছে না। এবার আরেকটু উপরের দিকে যান, আপনি এসডিও অফিসে সরকারি প্রোগ্রাম হয়,
এই সরকারি প্রোগ্রামগুলোয় আপনি বলুন যে আপনাকে দেখা যায় না। আমাকে দেখা যায় না। জনগণের কাছে এরা প্রশ্ন করছে, আপনাকে নয়, আপনাদের চারজন বিধায়ককে দেখা যায়। দেখা যায় না। আমি একটা চিঠি আজকে আপনার পোস্ট করব, আমি ইমেল করব, কি সদুত্তর আসে দেখি। দেখার পর আপনাকে এটা নিয়ে পরবর্তীকালে আমি বলবো। চারজন রিপ্রেজেন্টেটিভ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তাদের এই যে ফোন না ধরা, তাদের সঙ্গে সহযোগিতা না করা। প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ পেয়েছিলেন? আপনি দেখেছেন যে আমন্ত্রণ পত্র যারা দেওয়ার কথা তাদের কাছে যান, যে দেখুন যে আমন্ত্রণ পত্র করেছেন কিনা। কারণ আমি বলছি যে 5 বছরে 5টি প্রজাতন্ত্র দিবস হয়েছে, 5টির মধ্যে একটিতেও আমাকে কল করা হয়নি। কোনো চিঠি, কোনো ডকুমেন্টস তাদের কাছে নেই যেটা সাবমিট করে তারা বলতে পারেন যে হ্যাঁ ওনাকে নিমন্ত্রণ ইনভাইট করা হয়েছিল। কিন্তু কদিন আগে স্নেহাশিস চক্রবর্তীকে দেখলাম কেন্দ্রীয়, এটা কেন্দ্রীয় সরকারের যে নীতি, এখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, বা সেখানে আমাদের সরকার নেই, সেখানে পিএম গেলে আপনি দেখেছেন কালীপুরে পিএম এলেন, তৎকালীন এমপিকে ডাকা হয়েছিল, উনি এসেছিলেন সরকারি অনুষ্ঠানে। আমার সিঙ্গুরে পিএম এলেন, দেখলেন এখানকার পরিবহন মন্ত্রী সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এইটা গণতান্ত্রিক ডেমোক্রেসিতে এটাই হওয়া উচিত। কিন্তু সৌজন্যটা থাকা, সৌজন্য, ডেমোক্রেটিক এই যে সৌজন্য, এই সৌজন্যটা তো থাকার তোর কথা। কিন্তু তা না করে একজন ব্যক্তি যিনি দিনের পর দিন, যদি চেয়ার আসার পর যিনি দিনের পর দিন তিনি তার নিউট্রালিটিটা রক্ষা করতে না পারেন, তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন কি করে হবে? আর্টিকেল 324 এটা নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে তুমি ফ্রি ফেয়ার এবং নিউট্রাল ইলেকশনটা করাতে হবে, সংবিধান এটা বলেছে। এবারে সেই দিকে যে বাধাটা আসছে, আমি অ্যারাইজ করছি, এই বাধাগুলো অ্যারাইজ করবে, সেটা নিয়ে আমি আজকে চিঠি লিখছি। এটার বিস্তারিত ব্যাখ্যা পরে দেব। আচ্ছা, আপনার কি মনে হয় যে এসআইআর নিয়ে একটা কেউ মারা গেলে এখন বলা হচ্ছে সেটা হচ্ছে এসআইআর আতঙ্ক, কোনো বয়স্ক ব্যক্তিকে এসআইআরে ডাকা হলে বলছেন যে এটা ইচ্ছাকৃতভাবে হ্যারাস করা হচ্ছে। এসআইআরটাকে নিয়ে যে রকম অবস্থা চলছে, যে একটা অদ্ভুতভাবে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে, এসআইআর কি সত্যিই আতঙ্কের? দেখুন, আপনার কাগজটা ঠিক করার নৈতিক দায়িত্ব কিন্তু আপনার। আমি DHU লিখি, MA DHU লিখি, কেউ যদি MA DU লিখে দিয়ে থাকে তাহলে তার তো নিজেরই দায়িত্ব। দেখবেন 1/1/1972 আমার জন্ম তারিখ নেই, সেটাকে আমরা মেনে নিয়েছি নির্বাচন কমিশন। কিন্তু যদি আধার কার্ডের নামের বানান ভুল থাকে, ভোটার কার্ডের নামের ভুল বানান থাকে, প্যান কার্ডে, সেটা তো আমাদের নিজেরই দায়িত্ব। দেখুন, দুটো প্রশ্ন আপনাকে এখানে উত্তর দিই। একটা হচ্ছে যে এই যে 90,000 BLO, এটা কিন্তু রাজ্য সরকার দিয়েছেন। রাজ্য সরকার কিন্তু 1,000 ডাটা এন্ট্রি অপারেটর দিতে পারেননি। অন্যান্য সরকার কিন্তু দিয়েছে, এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার এটা দেননি। যার জন্যই এই যে ডাটা এন্ট্রি অপারেটররা, এটা কি ইচ্ছাকৃতভাবে দেননি? না, এটা কাজ করতে গিয়ে ভুল হয়েছে। আমাকে একজন সাংবাদিক বন্ধু বললেন যে আপনি বলুন যারা BLO হয়েছেন তাদের কি ক্যাপাবিলিটি রয়েছে ওই ডাটা এন্ট্রি করা মোবাইলে? সবারই নেই, এটা ঠিক। এই দিক থেকে ভুল হচ্ছে। এবং নির্বাচন কমিশনকেও বুঝতে হবে যে এই যে মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা, জীবিকা, সেই প্রশ্নে মানুষ রাস্তায় নামবেন, কাজ করবেন, আর তাকে যদি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, এটাও ঠিক নয়। আবার এইটাও সত্য যে কাগজটা ঠিক করতে হবে। এই কারণ আমার রাজ্যে এই রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীর সমস্যা বিরাট বড়। সেটা আজকে আমার প্রশ্ন নয়, 20 বছর আগে মমতা ব্যানার্জি লোকসভায় দাঁড়িয়ে তিনিও প্রশ্ন করেছিলেন, ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়েছিলেন। তো এই সার্কামস্টান্সেসে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে এসআইআরটা নিয়ে যে মৃত্যু হচ্ছে, এটা কিন্তু এসআইআর নিয়ে মৃত্যু হচ্ছে না। দেখুন, একজন অশক্ত মানুষ যখন আপনার পরিবারের হোক, আমার পরিবারের হোক, অন্য কোনো পরিবারের হোক, নাকে নল নিয়ে অসুস্থ অবস্থায়, অশক্ত অবস্থায় রাস্তায় দাঁড়াচ্ছেন, লাইনে খাড়া হচ্ছেন, সেটা নিশ্চিতভাবেই বেদনাদায়ক। কিন্তু কাগজটাও ঠিক করতে হবে, কারণ ওই মানুষটিকেও তো ভোটেও তো আসতে হবে। উনি ভোট দেন, উনি গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করেন বলেই আজকে ওই অশক্ত অবস্থাতে এসেছেন। নির্বাচন কমিশন বলেছিল যে আমরা বাড়ি বাড়ি যাব, বাড়ি বাড়ি গিয়ে 70 মানুষের
একটা সার্টেন একটা এজ লিমিট করে দিয়েছে যে এই বাড়িতে গিয়ে করব, সেটার উপরে ধ্যান দেওয়া অত্যন্ত জরুরি ছিল। আর এই মৃত্যুর কথা বলছেন, এসআইআর যখন চলছে এসআইআর সবাই মৃত্যু, যখন কোভিড-19 চলছেন সমস্ত মৃত্যু কোভিড-19-এ, এই 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 ন্যারেটিভটা এদের তৈরি করা রয়েছে। অতএব এ নিয়ে মানে বেশি কিছু না বলাই ভালো বলে আমি মনে করি। আর হ্যাঁ, বলুন। এই যে আপনার বলুন এসডি অফিসে যেখানে আমরা ছিলাম, যে এসডি ডিজাস্টার হচ্ছে, ফ্লাড হচ্ছে, সরকারি প্রকল্পের আলোচনা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আলোচনা হচ্ছে, রাজ্য সরকারের যদি প্রকল্প আলোচনা করা হয়, বিধায়ক তো পশ্চিমবঙ্গের, তার জানার অধিকার রয়েছে, সেগুলো বলার অধিকার রয়েছে। সেখানে আমার কিভাবে কাজটা হবে সেখানে আমার পার্টিসিপেশন উচিত, কিন্তু তা না, কিন্তু ওই যে নিউট্রালিটি নেই। মানে আপনি বলছেন আপনাদেরকে এদিকে ডাকা হবে না, আপনার বিধায়ক তহবিলে যেহেতু আপনি বিজেপির, অতএব আপনার টাকা নেওয়াও হবে না, কিন্তু ট্যাক্টফুলি এটাকে প্রচার করে দেওয়া হবে, আপনি কোনো কাজ করছেন না। কাজ করছেন না, কাজ করছি না। কাজ তো বললাম যে আমার কাছে 3,30,00,000 টাকা রয়েছে, আমার কাছে 8,10,00,000 টাকার প্রজেক্ট আছে কাজ করানোর জন্য। আমি কোথায় করব? আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, সীমিত ফান্ডের কিন্তু মধ্যে যেটুকু দিয়ে আছে সেটুকুও নেওয়া হবে না। নেওয়া হবে না। এই যে কৌশলটা নিয়েছিল, যার জন্য আমি বারবার ডিএম অফিসে গিয়ে করসপন্ডেন্স করে আমি অনেকটা ওভারকাম করতে পেরেছি। এবং আমি আপনি কি কিছু রাস্তাও কাজ করেছেন? না, রাস্তার কাজ হয়নি। সিভিল যে কাজগুলো রয়েছে সেগুলো আশা করি এই ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। এটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, হবে। সব ধরনেরই কাজ হবে, জলের কাজ হবে, লাইটের কাজ হবে, সিভিল ওয়ার্ক হবে। কিন্তু অসহযোগিতার প্রশ্নে এই অসহযোগিতা থেকেই কি আপনার এই যে আরামবাগ পৌরসভায় এত পাড়ায় সমাধান, তারপর পথশ্রী হচ্ছে, অথচ আপনার এখানকার রাস্তাটা হচ্ছে না? এটাও এই এলাকার মানুষরা সাফার করছে শুধু আপনার বাড়ি বলে, এই এলাকার রাস্তা হচ্ছে না। এটা হচ্ছে, এটা বোধহয় পাড়ার মধ্যে পড়ে না। যদি পাড়ার মধ্যে পড়তো তাহলে ওদের যে মানে পাড়ায় সমাধান, তাহলে এই সমাধানটা হতো। 5 বছরে যে সমস্ত মানুষ এসেছেন এখানে, তো তারা প্রত্যেকেই এদের দুর্নাম করে গেছে, ছি করে গেছে যে এই উন্নয়নটা করা উচিত। কারণ মধুসূদন বাগ একা এই রাস্তাটা ব্যবহার করেন না, এদিকে এই পাড়া প্রতিবেশীরাও এই রাস্তাটা ব্যবহার করেন। তো এটা উদাহরণ হয়ে রয়েছে এখন পর্যন্ত। মানে অসহযোগিতার চূড়ান্ত উদাহরণ আপনার বাড়ির সামনে যে রাস্তাটাই নেই। আর একই সাথে একদম শেষের দিকেই আসছি যে আপনার একদিকে এসআইআরের যন্ত্রণা, একদিকে আপনার সম্বন্ধে যেটা অপপ্রচার আপনি বলছেন যে চূড়ান্ত অসহযোগিতা আপনি করছেন আপনার সঙ্গে শাসক দল। শেষ প্রশ্ন, ব্রিজটা কি আদৌ হবে? রামকৃষ্ণ সেতু সেটা হঠাৎ একটা রব উঠে গেল যে 4 লেনে ব্রিজ হবে, 50 মিটার দূরত্বে ব্রিজ হবে, কাউকে নোটিশ পাঠিয়ে দেওয়া হলো, বাড়ি ভাঙা হবে, এত কিছু করে সব ধামাচাপা পড়ে গেল। বিষয়টা কি? মানে এটাও কি সাধারণ মানুষের সঙ্গে একটু হাস্যকর কিছু করা হচ্ছে? না, এর আগে আমি যখনই বলেছি, প্রথমে আমি বলে নিই যে বিধানসভায় আমি বলেছিলাম, ওরা বলেছিলেন স্বাস্থ্য ভালো আছে, ভালো কথা। তারপরে যখন ওরা বলছেন যে ব্রিজটা তৈরি করব, সরকার যদি প্রস্তাব নেন তাহলে সেটাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ব্রিজটা হওয়া জরুরি, এই প্রশ্নটা ঠিক। কিন্তু এর আগে যিনি এখানে পিডব্লিউডি ডিপার্টমেন্টের একজন ভালো অফিসার ছিলেন, তিনি যে প্ল্যানটা করেছিলেন, নিরঞ্জন ভাউড়, ইয়েস, কোনো বাড়ি না ভেঙে, কোনো মানে ক্ষতিকারক কিছু না করে রাস্তাটি বের করে দিয়েছিলেন। সেই সময় বলা হয়েছিল হবে। এটা সেই গাজর মানে উটের মুখের সামনে গাজর ঝুলিয়ে দেওয়ার মতো। জনগণকে উট ভেবেছেন, উট ভেবে এর আগের নির্বাচনেও বলেছিলেন যে ওরা বলেছিলেন যে আরামবাগ ব্রিজ হবে, রামকৃষ্ণ সেতু হবে, দ্বিতীয় রামকৃষ্ণ সেতু হবে। আচ্ছা, দ্বিতীয় রামকৃষ্ণ সেতুর মাটি পরীক্ষা হচ্ছে, এই যে আপনি প্রশ্নটা করলেন, এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারিভাবে এখনো কোথাও গেজেট হয়নি যে এই ব্রিজটার জন্য এত কোটি টাকা স্যাংশন হলো এবং এই ব্রিজটার কাজটা এত তারিখ থেকে শুরু হবে এবং এত দিনের মধ্যে কাজটা শেষ হবে। যদি আপনি বলেন যে রামকৃষ্ণ সেতুর বিষয়ে এরা ভাবনা চিন্তা করছে, তাহলে আপনি আরেকটু সরিয়ে যান, সরিয়ে গিয়ে আপনি কৃষক সেতুর দিকে দেখুন। কৃষক সেতুর পাশে দ্বিতীয় শিল্প সেতু
দ্বিতীয় কৃষক সেতু বা শিল্প সেতু যেটা তৈরি করার কথা রয়েছে, সেখানে 246 কোটি টাকার একটা প্রজেক্ট স্যাংশন হয়ে রয়েছে, 100 কোটি টাকা এখনো হয়নি। 100 কোটি টাকা অ্যালোটেড হয়ে গেছে, সেখানে শিলান্যাস পর্যন্ত হয়নি। তাহলে আপনার দৃষ্টিভঙ্গি কি, আপনার দিশা কি, আপনি কি জনগণকে বোঝাতে চাইছেন? আপনি কি জনগণকে আদৌ এই পরিষেবাটা দিতে চাইছেন, নাকি ওই ভোটের গিমিক হিসাবে এটাকে রেখে দিতে চাইছেন? একটা নিচে পিলার উঠছে, কি হচ্ছে কে জানে, পিলার দিয়ে ঠেকা দেওয়া হবে কিনা, একটা ওই যেটুকু অংশ ভেঙেছে সেইটুকু অংশের ফুটপাত তৈরির জন্য ফুটপাত তৈরির জন্য একটা পিলার তৈরি করা হচ্ছে। তাহলে এই যে নাটকীয়তা, এই নাটকীয়তা সম্পূর্ণরূপে আই ওয়াশ ছাড়া অন্য কিছু না। তার মানে আপনি বলছেন যে আপনারা 5টা বছর যে আপনাদের সময়সীমা একেবারেই অতিক্রান্তের পথে, সেখানে কাজ করতে চেয়েছেন, অসহযোগিতা পেয়েছেন। ব্রিজ আপনারা চান, হবে না। এসআইআর নিয়ে একটা অদ্ভুত রকম আপনাদের এবং জনগণের অনেকেরই কথা মতো যে একটা যেন একটা হাস্যকর মানে গিমিক ছড়ানো হচ্ছে। তাই সব মিলে মানুষ কি পেল? মানুষ এই যে দৈনন্দিন জীবনযাত্রা, যেটা বললাম, জীবিকার যে জীবনযাত্রা, জীবনযাপনের জন্য যে যন্ত্রণা, যে কষ্ট, যে দুঃখ করতে হয়, তার থেকে একটুখানি সময় বের করে নিয়ে এই কষ্টটা মানুষকে ভোগ করতে হয়েছে। কিন্তু আপনি এটাও দেখবেন যে আমার বিধায়ক, তাকেও লাইনে দাঁড়াতে হয়েছে, আমার বিধায়কের স্ত্রী, তাকেও দাঁড়াতে হয়েছে, আমার পার্টি কর্মী, তাকেও দাঁড়াতে হয়েছে। কি হয়েছে রে? বললো দাদা একটা বানানের ভুল আছে, আইটা হবে ওখানে, হয়ে গেছে। এইটা আমাদের যে এই প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে একটা নিখুঁত কাজ হচ্ছে, নিখুঁত আপনার আইডেন্টিটি তৈরি হচ্ছে। বিশেষ করে ভোটার কার্ডের যে আইডেন্টিটি আমরা প্রুভ করি, সেটা সঠিক হওয়া উচিত। মানুষের কষ্ট হয়েছে, মানুষের দুঃখ হয়েছে, মানুষের যন্ত্রণা হয়েছে, মানুষকে অনেকক্ষণ ধরে ওই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকের কাগজেই দেখছিলাম, এখনো দেখা হয়নি যে 2 মিনিট শুনানি হবে। এটা ভালো কথা যে 2 মিনিটের মধ্যে আপনি কাগজ দিয়ে চলে যান, আমরা দেখে নেব। যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমরা সংশোধন করবো, যেটা আমাদের দ্বারা সম্ভব। আর যেটা সম্ভব না হয় আপনাকে ডাকবো। আমাকেও তো অনেকে ফোন করেন যে দাদা কি হবে, কোনো ভয় নেই, আমি ভারতীয় নাগরিক, আমার নাম বাদ যাবে না। যেটা বলা হচ্ছিল আপনাদের পক্ষ থেকে, মানে ওই তৃণমূলের পক্ষ থেকে, আপনাদের পক্ষে বলে ভুল করলাম, যে ওদের পক্ষ থেকে বলা হলো যে যে এরা কি করতে চাইছে, সব নাম বাদ চলে যাবে, একটা বাদ চলে যাবে, বাদ দেবার ভোট রক্ষা। আমরা তো ভোট রক্ষাই করতে চাইছি, আমাদের কাজটা তো তৃণমূল করছে। ওরা একটা করে ভোট রক্ষার ক্যাম্প করে যে করে তো ভোট রক্ষা, এই ভোট রক্ষাটাই তো চাইছি আমরা। প্রকৃত জেনুইন ভোটার যারা, অবৈধ ভোটার তালিকা, অবৈধ ভোটার তালিকায় অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ ভোটারের নাম তালিকায় থাকবে না। একটা নির্ভুল নিখুঁত ভোটার তালিকা তৈরি করতে হবে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করছে নির্বাচন কমিশন একেবারে। তার আপনি বলছেন আপনার যে টাকা বিধায়ক তহবিলের, যে উন্নয়ন তহবিলের টাকা, সেই টাকা আপনারা ফেব্রুয়ারির মধ্যে পুরো কমপ্লিট করবেন। আপনারটা বলতে পারি, আপনার জানেন না যে এই সমস্ত প্রজেক্ট আমি জমা দিয়ে চলে এলাম ডিসেম্বরের মধ্যে 2025। জানুয়ারিতে খবর এলো এইগুলোর রেট বেড়েছে, এইগুলোকে আবার কারেকশন করে দিন। এটা জনগণ বুঝবেন? এটা জনগণের বোঝার কথা? হঠাৎ করে একটা নোটিফিকেশন আনা হলো, সেই নোটিফিকেশনে বলা হলো যে এই কাজটা, যেটার মূল্য ছিল 1,16,220 টাকা, সেটা এখন হয়েছে 2,41,000 টাকা। আপনি এবার বলুন, এবারে যে পরিমাণ টাকা, সেই পরিমাণকে টাকাকে ভাঙা, তারপর আবার এনওসির চাপ, পঞ্চায়েতের প্রধানের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে আপনার এখানে কাজ হচ্ছে। উনি বলবেন না এখানটায় করা চলবে না, ওখানটায় করুন, না হলে আমি এনওসি দেবো না। এই তো হচ্ছে, যেটা জনগণ বুঝতে পারছেন না। না, জনগণের বোঝার কথা নয়। জনগণ পরিষেবাটা চান, জনগণ এই রাস্তাটা চান। আমি কোথা থেকে আনবো, কি করে করব, এটা কিন্তু জনগণ দেখবেন না। আমার ছেলে আমাকে দুপুরবেলা ভাত চায়, মাছ চায়, কিন্তু আমি কোথা থেকে মাছ ভাতটা আনবো সেটাতে দেখবে না। জনগণ ভোট দিয়েছেন, জনগণ নির্বাচিত করেছেন, সেই জনগণের চাহিদা থাকবে, এক্সপেকটেশন থাকবে। এক্সপেকটেশনটা আমাদের সবসময় হাই থাকে। তাহলে সেই এক্সপেকটেশন থেকে তারা বলছে, তাদের কোনো মানে কি বলবো, তাদের কোনো কি বলবো কথাটা, তাদের কোনো এদের কোনো দাবিটা হচ্ছে ন্যায্য, দাবিটা ন্যায্য, এদের দাবিটা ন্যায্য।
এদের দাবিটা সম্পূর্ণভাবে ন্যায্য, আমি করতে পারছি না, সেটা আমার দুর্বলতা, এবং সেই দুর্বলতা যে প্রশাসনিক অসহযোগিতার জন্য, সেটা জনগণ বুঝতে পারলে অন্তত ভালো হয়। যেমন শিলিগুড়ির দিকে, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আমাদের যিনি চিফ হুইপ আছেন শঙ্কর ঘোষ, তার কোনো টাকা নেওয়া হয়নি, কোনো উন্নয়নের কাজ তিনি 5 বছরে করতে পারেননি। তিনি এই বর্ষাতে আমরা পাশে দাঁড়িয়ে রয়েছি, তিনি ধর্ণা দিচ্ছেন, বিধানসভার ভিতরে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। তিনি ওখানেতে জল পড়ছে, সেখানে একটা নির্দিষ্ট দিনে উত্তরবঙ্গের এই সমস্ত বিধায়ক ফান্ডের টাকা খরচ করতে পারছি না বলে একটা ধর্ণা প্রদর্শন করছেন। এই তো উন্নয়ন চান আপনি, আপনি উন্নয়ন চান, তাহলে উন্নয়নটা তো কোনো একটা ব্যক্তির জন্য হবে না। আমি আমার লোকেদের এইরকম, মানে এখানে রাজনৈতিক রং দেখার কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক রং দেখার কোনো প্রয়োজন আছে? এখানে যদি একটা লাইট হয়, সেই লাইটটা আমার ঘরেই লাইটটা আসবে, এই লাইটটাতে যে রেডিয়াসের মধ্যে আলোটা যায়, সেই রেডিয়াসে যতগুলি লোক ওখানে যাতায়াত করেন তাদের উপকার হবে না? এই যে একটা নগ্ন ঘৃণ্য মানসিকতা, নোংরা রাজনীতি, এই নোংরা পলিটিক্সটা থেকে পশ্চিমবঙ্গকে বের করতে হবে। যার জন্যই তো আমাদের লড়াই, যে তোমরা এটা ভুল করছো। রাজনৈতিক সৌজন্যতা থাকুক, উন্নয়ন থাকুক, উন্নয়নের প্রশ্নে একে অপরের হাত ধরে আমরা চলি, আমরা একসঙ্গে আলোচনা করি, একসঙ্গে কাজ করি, তারপরে ভোটের ময়দানে সে তো গণতান্ত্রিক পদ্ধতিতে জয় আছে পরাজয় আছে। তুমি 15 বছর করেছো, নতুন গভর্নমেন্ট আসবে, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছেন, সেটা তো আছেই, সেখানে তোমাকে তো হার স্বীকার আপনার কি করতেই হবে। মনে হয় যে আপনারা যেটা বলছেন 2026-এ পরিবর্তন অবশ্যম্ভাবী, কিন্তু আমরা যদি আরামবাগ লোকসভার কথাই দেখা হয়, আরামবাগ লোকসভা নির্বাচন, এই নির্বাচন নিয়ে মানে জয়লাভ পরাজয় এইটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। সাধারণ মানুষ তারা কিন্তু মানে তারা তাদের প্রত্যাশিত ফলাফল তারা পাননি, সেটাও তারা বলেছেন। এবং আপনাদের দলীয়ভাবেও অনেকে বলেছেন যে নিশ্চিত জেতাটাকে হারাতে রূপান্তরিত হওয়া, এরকম কথা বলেছেন। এই যদি পরিস্থিতি হয়, আপনি কি বলছেন যে 2026-এ আদৌ নিরপেক্ষ ইলেকশন হবে বলে আপনার মনে হয়? নিরপেক্ষ ইলেকশন হবে। আমাদের সরকার নেই, আমি আরামবাগের প্রথম বিজেপি বিধায়ক, তাহলে আমাকেও নির্বাচনী এই যে স্ট্র্যাটেজি, এটা আমি নতুন ফেস করেছি, কাউন্টিং নতুন ফেস করেছি। এই যে ত্রুটি হয়েছে, এই যে ত্রুটি যেখানে আছে নির্বাচনের কাউন্টিংয়ের সময়, সেই ত্রুটিটা একটা ইতিহাস, সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আমাদের এগোতে হবে। কিন্তু এগোবেই, বিজেপি এগোবেই। জনগণকে আমি মানে আশ্বস্ত করতে পারি যে এই নির্বাচনে পশ্চিমবঙ্গে আপনারাই পরিবর্তন আনবেন। অনেক ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।